নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর ক্লাসে গণিত প্রভার এই নতুন বইটি নিয়ে। আজকের পর্বে আমরা তুলে ধরব মূলত অধ্যায় 3 থেকে সমানুপাত নিজে করি 3.1 দাগ নাম্বার 1 থেকে 4-এর অর্থাৎ 4টি প্রশ্ন। এটি আমাদের প্রথম পর্ব মূলত সমানুপাতির। পাতা 35 থেকে আমরা 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তার পাশাপাশি কিভাবে অনুপাত সমানুপাত হয়ে উঠছে এবং সেই সঙ্গে সমানুপাতি যে পদগুলি রয়েছে সেই পদগুলি সম্পর্কে জানব এবং তার থেকে কিছু প্রশ্নের সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরছি। তো সেই কারণে ধৈর্য ধরে এই 4টি প্রশ্ন ভালোভাবে দেখে নাও এবং সেই সঙ্গে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, আজকে আমরা যে অনুপাত থেকে সমানুপাতে আসছি, মূলত সমানুপাত কথাটার মধ্যেই রয়েছে সমানুপাত। সমানুপাত মানে সমান যুক্ত অনুপাত। সমানযুক্ত অনুপাত মানে দুটো অনুপাত যখন সমান হবে তখন সেই অনুপাত দুটোকে আমরা সমানুপাত বলবো। যেমন এখানে দেখো, এই একের দাগেতে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করলেই তোমরা এই বিষয়টাকে সঠিকভাবে অনুধাবন করতে পারবে বা বুঝতে পারবে যে দুটো অনুপাত কীভাবে সমান, আর সেই সমান হলে আমরা তাকে কেন সমানুপাত বলছি, কারণ যেহেতু সমান। তো সেই সমানটা আমরা দেখাবো। তো এখানে রয়েছে একের দাগে প্রশ্নে বলা হয়েছে কি না, নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও 4টি সংখ্যা সমানুপাতি কিনা লিখি। তো এখানে এর দাগেতে রয়েছে কি না, দুটো অনুপাত, একটা হলো 7:2 আর একটা অনুপাত রয়েছে 28:8। তো এই 7:2 এক্ষেত্রে এই অনুপাতের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এটা কিন্তু লঘিষ্ঠ রূপেই রয়েছে, কিন্তু এই 28:8 এখানে কিন্তু এটা আমাদের লঘিষ্ঠ রূপে একে পরিণত করতে হবে। তাহলে কি পাচ্ছি না, এখানে আমরা একে লঘিষ্ঠ রূপে পরিণত করলে 28 এবং 8 এদের মধ্যে সাধারণ যে গুণনীয়কগুলো সেই গুণনীয়কগুলো দিয়ে আমরা এদের কাটাকুটি দেবো। তাহলে 4 দিয়ে কাটলে 4 7 হবে 28, আর এটাকে 4 দিয়ে কাটলে 4 2 হবে 8। তাহলে 7:2 প্রথম অনুপাতটাতে পেয়েছি, আবার দ্বিতীয় অনুপাতটার ক্ষেত্রে পাচ্ছি আমরা 7:2। তার মানে এই অনুপাত দুটো কি না, এখানে আমরা লিখতে পারি অনুপাত দুটি সমান। অনুপাত দুটি সমান। তাই এখানে যেটা চাওয়া হয়েছিল যে 4টি সংখ্যা সমানুপাতি কিনা লিখি, তাই তখন বলবো আমরা এই 4টি সংখ্যা সমানুপাতি। এরা হবে সমানুপাতি। যেহেতু এখানে অনুপাত দুটো সমান তাই এরা সমানুপাতি। এটাকে আমরা এই দুটোর মধ্যে গুণ করেও কিন্তু পেতে পারি। অর্থাৎ আমরা যদি এই প্রথম পদের সঙ্গে এই চতুর্থ পদের এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ করি তাহলে গুণফল দুটিও কিন্তু সমান হবে। তো এই গেল আমাদের এর দাগের প্রশ্ন। এবার দেখো বি এর দাগের প্রশ্ন। বি এর দাগেতে রয়েছে 9:7 এবং 18:14। তাহলে এখানে রয়েছে 9:14, 9:7, আর দ্বিতীয় যে অনুপাতটা সেখানে রয়েছে 18:14। এখন এই 9:7 এটা লঘিষ্ঠ রূপেই আছে, একে আর ছোট করা যাবে না, কিন্তু 18:14 একে কিন্তু ছোট করা যাবে। তাহলে একে যদি আমরা 2 দিয়ে কাটাকুটি দিই তাহলে হবে 9 2 18 আর হবে 7 2 14। অর্থাৎ এখানেও 9:7, এখানেও 9:7, দু ক্ষেত্রেই পেয়েছি। অর্থাৎ এটাও অনুপাত দুটি সমান। অনুপাত দুটি সমান। তাই এরা কি হবে না, সমানুপাতি হবে। তাই এরা সমানুপাতি। তাহলে লিখবো আমরা সমানুপাতি। এক্ষেত্রেও যদি আমরা এই প্রথম পদ 9-এর সঙ্গে চতুর্থ পদ 7-এর এবং এখানে দ্বিতীয় পদ 7-এর সঙ্গে তৃতীয় পদ 9-এর গুণ করি তাহলেও কিন্তু একই গুণফল বের হবে 7 9 63 করে। এবার দেখো সি এর দাগের প্রশ্ন। সি এর দাগের প্রশ্নে বলছে 1.5:3 এবং 4.5:9। আমরা এবার এই দুটো এই দশমিক বিন্দু দিয়ে থাকা অনুপাত দুটো দেখব যে তারা সমান কিনা। তাহলে এখানে রয়েছে 1.5:, এখানে রয়েছে 3, আরেকটা রয়েছে অনুপাতে, সেখানে রয়েছে
4.5 ইজ টু এখানে আছে 9। তাহলে প্রথমে আমরা এদের দশমিকগুলো তোলার জন্য কি করব না, আমরা অনুপাতে শিখেছি যে দশমিকটা তোলার জন্য এখানে যেহেতু দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা রয়েছে, তাই এখানে আমরা একটা শূন্য বসিয়ে নেব। অর্থাৎ এখানে এই পূর্ব পদে একটার পর দশমিক আছে, তাই উত্তর পদে একটা শূন্য লাগাবো। তাহলে এখানে হবে কত, দশমিক তুলে দিলাম, তাহলে 15 ইজ টু হবে 30। অর্থাৎ প্রথম অনুপাতটা হয়ে গেল আমাদের 15 ইজ টু 30। এখন এদের লঘিষ্ঠ রূপে পরিণত করলে হবে 15কে 15 ইজ টু 15 দুগুণে 30, তার মানে 1 ইজ টু 2। ঠিক একই রকমভাবে আমরা এই দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করব। সেখানে রয়েছে কি না 4.5 ইজ টু 9। তাহলে এক্ষেত্রে এই পয়েন্ট বা দশমিক বিন্দু তোলার জন্য আমরা উত্তর পদে একটি শূন্য বসিয়ে নেব বা পরপদে। তাহলে এখানে হবে 45 ইজ টু 9। তাহলে কি হবে না 9 5 45, 9 5 45, আর এখানে হচ্ছে কি 9 1 9। এখানে পেলাম আমরা এই শূন্য এখানে বসছে, তাহলে এটা হবে কত না 9 দিয়ে কাটলাম, তাহলে এখানে 10, 5 1 5 আর 5 2 10। অর্থাৎ এখানেও পেয়েছি 1 ইজ টু 2, আর দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রেও পেলাম 1 ইজ টু 2। তার মানে অনুপাত দুটি হলো এক্ষেত্রেও কিন্তু সমান। অনুপাত দুটি সমান, অনুপাত দুটি সমান, এবং এক্ষেত্রেও এটা হবে সমানুপাতি। তাহলে এটা হবে সমানুপাতি। তো এই তিনটি প্রশ্ন মূলত আমরা এই একের দাগের যে প্রশ্নগুলো রয়েছিল তো তার সমাধান আমরা করছি। মূলত 4টি প্রশ্ন আছে, কিন্তু সেই 4টি প্রশ্নের 4 রকমের। তো সেই কারণে ধৈর্য ধরে তোমাদের এই 4টা প্রশ্নেরই সমাধান দেখে নিতে হবে। তাহলে আগামী দিনে যে কোষে দেখি 3.1 এবং 2 তার সমাধান তোমরা সহজেই করতে পারবে। তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নগুলির সমাধান। এবার দেখো ডি এর দাগের প্রশ্ন। ডি এর দাগের প্রশ্ন রয়েছে 7 ইজ টু 3, আর এটা রয়েছে 5 ইজ টু 2, 7 ইজ টু 3 এবং 5 ইজ টু 2। এরা আমাদের দেখতে হবে সমানুপাতি কিনা এবং অনুপাত দুটো সমান কিনা। তার আগে বলে রাখি, আমরা যে সূত্রটা লিখেছি এখানে এটা কিন্তু সন্ধি নয়, আমরা এখানে সন্ধি বিচ্ছেদ করিনি। সন্ধি বিচ্ছেদ হলে এটা হবে সমযোগ অনুপাত সমানুপাত। তাই এটা সম শব্দটাকে বোঝানোর জন্য আমরা এখানে সমান কথাটাকে নিয়ে এসেছি, মানে সমান অনুপাত, দুটো সমান অনুপাত মিলে হলো সমানুপাত। তো সেক্ষেত্রে এখানে মানে সন্ধি বিচ্ছেদ করলে হবে সমযোগ অনুপাত। তো যাই হোক, এখানে তাহলে আমাদের দেখতে হবে যে দুটো অনুপাত সমান কিনা। এখানে 7 ইজ টু 3 আছে, এটা লঘিষ্ঠ রূপেই রয়েছে, আবার এখানে রয়েছে 5 ইজ টু 2। এরা কিন্তু তাহলে এই দুজনে কি না এরা সমানুপাত নয়। এই কারণে নয়, কারণ এরা অনুপাত দুটো কিন্তু সমান নয়। তাহলে অনুপাত দুটি সমান নয়। তার পাশাপাশি এই অনুপাত দুটি সমান নয় এবং কি বলবো না এটা সমানুপাতিও নয়। কারণ দেখো এখানে প্রথম পদ 7 আর চতুর্থ পদ হলো 2, তাই 7 আর 2 যদি গুণ করি হবে 14, আর এই দ্বিতীয় পদ হলো 3 আর তৃতীয় পদ হলো 5, গুণ করলে হবে 15। তাই দুটো এক্ষেত্রে গুণফল কিন্তু সমান হচ্ছে না, তাই এরা সমানুপাতিও নয়। তাহলে পদ চারটি সমানুপাতি নয়। এবার ইয়ের দাগের প্রশ্ন। ইয়ের দাগেতে কি বলছে, এখানে বলেছে 3ab ইজ টু 4aq, 3ab ইজ টু 4aq। আরেকটা রয়েছে 6b ইজ টু এখানে আছে 8q। তো প্রথমে এদের লঘিষ্ঠ রূপে পরিণত করে দেখব। এখানে লঘিষ্ঠ রূপে পরিণত করতে গেলে দেখা যাচ্ছে উভয় পদে অর্থাৎ এই পূর্বপদ এবং পরপদে এ রয়েছে সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়কটাকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে পাচ্ছি 3b ইজ টু 4q। ঠিক একই রকমভাবে এই দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমরা পাচ্ছি 6b ইজ টু 8q। এখানে এই 6 এবং 8 এর সাধারণ যে গুণনীয়ক তাকে যদি আমরা কাট দিই বা বাদ দিই তাহলে হবে 2 3 6 অর্থাৎ 3b ইজ টু এটাকেও 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 2 4 8 অর্থাৎ 4q। তাহলে দেখো এখানে পেয়েছি 3b ইজ টু 4q, দ্বিতীয় অনুপাতে পেয়েছি 3b ইজ টু 4q, মানে দুটো অনুপাত এক্ষেত্রেও কিন্তু সমান পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখব অনুপাত
দুটি সমান সমান অনুপাত দুটি সমান, তাই কী হবে না এটি সমানুপাতি, তাই লিখব আমরা সমানুপাতি, অর্থাৎ পদ চারটি হবে সমানুপাতি। এবার এফ এর দাগের প্রশ্ন। এফ এর দাগের প্রশ্নে বলেছে কি 5.2, এখানে রয়েছে 5.2 ইজ টু 6.5, 6.5 একটি অনুপাত, অপর অনুপাতটিতে রয়েছে 4:5। তাহলে এখানে প্রথমে এই দশমিক বিন্দুর যে ঝামেলা সেটা প্রথমে আমাদের মেটাতে হবে। তাহলে এখানে রয়েছে 5.2 আর এখানে আছে 6.5। আমরা যদি লক্ষ্য করি দেখছি উভয় ক্ষেত্রেই দশমিক বিন্দুর পর একটা করে সংখ্যা রয়েছে, তাহলে আমরা উভয়েরই দশমিক বিন্দুগুলো তুলে নেব, কারণ কেউ অপরজনকে আর শূন্য দিচ্ছে না, তাহলে গোল দিতে পারছে না, তাহলে গোল দিতে যখন পারছে না তাহলে এদের দশমিক উঠে যাবে, অর্থাৎ এটা হবে 52:65। এখন এদের আমরা এবার লঘিষ্ঠ রূপে নিয়ে যাব। তাহলে 13 দিয়ে যদি কাটি তাহলে 13 4 হবে 52 আর 13 5 হবে 65। এটা হবে আমাদের প্রথম অনুপাতটা, যার পূর্বপদ হলো 4 আর পরপদ বা উত্তরপদ হলো 5। এক্ষেত্রে পূর্বপদ হলো 4 আর এখানে 5 আছে, পরপদ লঘিষ্ঠ রূপেই রয়েছে, তাহলে আমরা লিখতে পারি অনুপাত দুটি সমান সমান, আর এটা হবে সমানুপাতি, এটা হবে সমানুপাতি। তো এই হলো আরও 3টি একের দাগের প্রশ্নের সমাধান, যা আশা করি যথারীতি তোমরা বুঝতে পেরেছো এবং আগামী দিনের সমাধান তোমরা সহজেই নিজেরাই করতে পারবে। তো এইভাবেই আরও বাকি যে প্রশ্নগুলো, কারণ আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে দেওয়া, যাতে করে আগামী দিনেও সমস্ত ছাত্রছাত্রীরা এই সমস্ত প্রশ্নের সমাধান সহজেই ইউটিউব থেকে পেয়ে যেতে পারে। তো সেই কারণে বলবো অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এবার পরের প্রশ্ন, দেখো একের জি এর দাগেতে রয়েছে কি না 3y = 7y, 3y = 7y একটা অনুপাত, আর একটা অনুপাতে রয়েছে 12p = 28p। তাহলে একটা আছে 3y = 7y আর একটা রয়েছে 12p = 28p। তো এক্ষেত্রে প্রথমে এদের লঘিষ্ঠ রূপে পরিণত করব। তাহলে 3y = 7y, এখানে কমন বা সাধারণ যে গুণনীয়ক সেটা হলো y, তাহলে yকে আমরা যদি কাট দিই তাহলে থাকবে 3:7। এটা হলো প্রথম অনুপাতটা, লঘিষ্ঠ রূপে নিয়ে আসা হলো। এবার আমাদের দ্বিতীয় যে অনুপাতটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সাধারণ গুণনীয়ক, সেটা হলো p, তাই p কে প্রথমে আমরা কেটে দেবো, তাহলে থাকছে 12:28। এখন এদেরকে যদি আমরা 4 দিয়ে কাটাকুটি দিই, 4 3 হবে 12 আর এটা হবে 4 7 28। তাহলে এখানেও পেয়েছি আমরা প্রথম অনুপাতে পেয়েছি 3:7, দ্বিতীয় অনুপাতেও পেলাম 3:7, তাহলে অনুপাত দুটো কি হলো সমান হয়ে গেল। তাহলে এখানে লিখব অনুপাত দুটি সমান, তাহলে এটা কি হবে না সমানুপাতি। অনুপাতটা সমান, তার মানে সমানুপাতি হলো, দুটো অনুপাতে সমান হয়েছে। এবার আমরা চলে যাব এই একের দাগের শেষ যে প্রশ্ন, অর্থাৎ এইচের দাগের, সেটাতে কি রয়েছে। এইচের দাগের প্রশ্নে বলা রয়েছে 5pq = 7pr, এবং আরেকটি রয়েছে 15s = 21q। এবার আমাদের দেখতে হবে এরা সমানুপাতি কিনা। তাহলে এখানে পেয়েছি সাধারণ গুণনীয়ক বা কমন গুণনীয়ক হিসাবে p রয়েছে, এখানেও p আছে, p কেটে নিলাম। তাহলে এখানে q বেঁচে রইল, এখানে r পূর্বপদে রইল, তাহলে 5q = 7r। এটা হলো লঘিষ্ঠ রূপে পরিণত হলো প্রথম অনুপাতটা, যার পূর্বপদ হলো আমাদের 5q আর 7r। এখানে আমাদের সাধারণ কোনো কিছু আমরা পাচ্ছি না, তাহলে যখন সাধারণ কোনো কিছু পাচ্ছি না তখন কি বলবো আমরা না, এখানে বলবো আমরা এক্ষেত্রে এদের কাটাকুটি করছি। সাধারণ আছে 3 5 15, 3 7 21, অর্থাৎ 3 দিয়ে কাটাকুটি করলে 5s = 7q। তাহলে এখানে ছিল pq সমান হচ্ছে না, তাহলে কি রয়েছে এখানে না, এখানে বলেছে আরও 5pq আর ছিল = 7pr, এখানে ছিল 15s = 21q, যেখানে a q y p r শূন্য নয়,
তো 0 নয়, ঠিক আছে। এখন এখানে আমরা পেলাম তাহলে 5Q আর 7R, 5S 7Q। তাহলে এরা কিন্তু যদি আমরা এবার এদের গুণ করি, এটা কিন্তু এই অনুপাত দুটি সমান নয়। এবার যদি আমরা এদের মধ্যে গুণ করি, অর্থাৎ 5Q এর সঙ্গে, অর্থাৎ এই প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের, তাহলে 5 সাথে হবে 35 কিউ স্কোয়ার। আর এখানে যেটা পাচ্ছি আমরা 7-এর সঙ্গে 5-এর গুণ করলে 7 5 35 RS, তার মানে সমানুপাতিও হচ্ছে না, কারণ এখানে এই কিউ বা আর এরা কিন্তু কেউই 0 নয়। 0 হলে তাদের গুণফল 0 হয়ে যেত, তাহলে আমরা সমানুপাতি বলতে পারতাম, কিন্তু এক্ষেত্রে 0 নয়। তাহলে যাই মান হোক না কেন, এক্ষেত্রে কিন্তু উভয়ের মানের পরিবর্তন দেখা দেবে, তাই সেক্ষেত্রে লিখবো এরা সমানুপাতি নয়। তাহলে পদ চারটি সমানুপাতি নয়। তো এই হলো আমাদের আজকের পর্বের এই সমানুপাতি বিষয়ক যে নিজে করি 3.1 এর প্রথম পর্ব এটি। এই পর্বের যে একের দাগের যে 7টি প্রশ্ন, তার সমাধান আমরা তুলে ধরলাম। সেই 7টি প্রশ্নের দুটো পেলাম আমরা যারা সমান অনুপাতে পাইনি এবং তারা সমানুপাতিও হয়নি। বাকি 5টি সমানুপাতি এবং অনুপাত দুটি সমান আমরা তুলে ধরলাম। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের 2-এর দাগের যে প্রশ্ন, 2, 3 এবং 4 তার সমাধানে। তো সেই কারণে দেখো পরের প্রশ্নের সমাধান। 2-এর দাগের প্রশ্ন বলছে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ 6 সেমি। আমরা প্রথমে একটা আয়তকার চিত্র আঁকছি। দেখো এটা হলো একটা আয়তকার আমাদের চিত্র। আয়তক্ষেত্র কাকে বলে না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং কোণগুলি সমকোণ, সেরূপ একটা চিত্র আমরা অঙ্কন করে দিয়েছি। এবার বলা আছে দৈর্ঘ্য, এই লম্বা দিকগুলো হলো দৈর্ঘ্য, তাহলে এটা হবে 10 সেমি, আর প্রস্থ এটা হবে বলেছে 6 সেমি, এটা হলো 6 সেমি। তাহলে বিপরীত বাহুগুলো, অর্থাৎ এটা 10 সেমি হলে এটাও 10 সেমি, এটা 6 সেমি হলে এটাও হবে 6 সেমি। এখন বলা রয়েছে চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি বাড়ানো হলো। আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি। তাহলে প্রথম অবস্থায় যে অনুপাতটা, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ইজটু প্রস্থ সমান 10:6। যেহেতু দৈর্ঘ্য 10 সেমি আর প্রস্থ 6 সেমি আছে, তাহলে লিখতে পারি আমরা 10:6। একে লঘিষ্ঠ রূপে পরিণত করলে হবে 5:3। এবার কি বলেছে না, দৈর্ঘ্য এবং প্রস্থ 2 সেমি করে বাড়ানো হয়েছে। দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি করে বাড়লে দৈর্ঘ্য ইজটু প্রস্থ কত হচ্ছে, দৈর্ঘ্য ছিল যেখানে প্রথম অবস্থায় 10, সেটা হয়ে যাবে 10 + 2 ইজটু প্রস্থ যেখানে ছিল 6, সেটা হয়ে যাবে 6 + 2। তাহলে পাচ্ছি আমরা এখানে পাবো 12:8। এবার এদের লঘিষ্ঠ রূপে পরিণত করলে হবে 4 দিয়ে কাটছি, তার মানে 4 3 হবে 12, 4 2 হবে 8। তাহলে লঘিষ্ঠ রূপে পরিণত করা হয়ে গেল, অর্থাৎ 3:2। এখানে পেলাম আমরা 3:2, আর আগে যেটা ছিল সেটা ছিল 5:3। তাহলে এখানে বলা হয়েছে কি, আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি। অনুপাত দুটো কিন্তু আর একই অনুপাতে থাকবে না। তাহলে লিখব অতএব 10 আর 12 হয়েছে, আর এটা 6 ছিল, 6 দিয়ে 8 হয়েছে, 4 দিয়ে কাটলাম, 4 3 12, 4 2 8। তাহলে অনুপাত দুটো কিন্তু পরিবর্তন হয়েছে, তাই লিখব অতএব অনুপাত দুটি সমান হবে না। তার মানে যদি সমান না হয় তাহলে সমানুপাতিও হবে না। অতএব পদ চারটি সমানুপাতি নয়। তো এই হলো আমাদের 2-এর দাগের যে লিখিত প্রশ্নটি, তার সমাধান। এবার আমরা চলে যাব 3-এর দাগের প্রশ্নে। এবার দেখো 3-এর দাগের প্রশ্নে বলছে পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন এবং দীপেনবাবু 2 কিগ্রা চিনি
70 টাকায় কিনলেন, চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে এখানে চিনি এবং পরাণবাবু এবং দীপেনবাবুর চিনির অনুপাত প্রথমে আমরা বার করব। দুটো বিষয় আছে, একটা হলো তাদের চিনি এবং দাম, এই দুটোর অনুপাত যদি সমান হয় তাহলে সমানুপাতি, আর যদি অনুপাত দুটো সমান না হয় তাহলে সমানুপাতি নয়। তো আমরা তাহলে প্রথমে এখানে লিখব পরাণ বাবু এবং দীপেন, কি রয়েছে দীপেন বাবুর চিনির পরিমাণের অনুপাত সমান সমান কি ছিল না, পরাণবাবু ছিল 500 গ্রাম, তাহলে 500 গ্রাম ইজ টু দীপেনবাবু ছিল 2 কিগ্রা, তাহলে 2 কিগ্রা সমান সমান এখানে উভয়কে আমরা একই এককে নিয়ে আসবো, তাহলে 500 গ্রাম, এটা হবে 500 গ্রাম, আর 2 কিগ্রা আছে, যত কিগ্রা তত 1000 গ্রাম, মানে 2000 গ্রাম, তাহলে 2000 গ্রাম। এখন এককগুলোর আর প্রয়োজন নেই, তাই এককগুলোকে প্রথমে বাদ দিলাম। তাহলে 500 আর 2000 যদি 500 দিয়ে কাটি তাহলে 500 একে 500 ইজ টু 504 হবে 2000, তাহলে 1:4 পাচ্ছি। কি না, পরাণবাবু এবং দীপেনবাবুর চিনির পরিমাণটার অনুপাত হলো 1:4। এবার তাদের দামের অনুপাত এখানে চেয়েছে, এবারে দামের, তাহলে এবার লিখব পরাণ বাবু এবং দীপেনবাবুর দামের অনুপাত, মানে চিনির দামের অনুপাতটা কত হবে। পরাণবাবু নিয়েছিলেন 17.50 টাকা দিয়ে, আর এখানে দীপেনবাবু কিনেছিলেন 70 টাকা দিয়ে, ইজ টু 70। তাহলে আমরা পূর্বের অঙ্কগুলোতে দেখেছি যে দশমিক থাকলে কি করতে হয়, প্রথমে এই দশমিকের ঝামেলা আমাদের মেটাতে হবে। তাহলে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে বা দুটো অঙ্ক রয়েছে, তাই আমরা এখানে আরও দুটো শূন্য বসিয়ে নেব, তাহলে দশমিক উঠিয়ে দেবো এভাবে। 1750 ইজ টু হবে এখানে 7000, এই দুটো শূন্য অতিরিক্ত এলো, কারণ এখানে এই দশমিক বিন্দু আমাদের যেহেতু পূর্ব পদে এক দশমিক বিন্দুর পরে দুটো শূন্য ছিল, দুটো অঙ্ক ছিল, তাই দুটো শূন্য দিয়েছি। এবার আমরা কাটাকুটি করছি, এই শূন্য কেটে নিলাম, এবার পাই দিয়ে কাটছি, পাই দিয়ে যদি কাটি তাহলে হবে 5 3 15, 5 5 25 ইজ টু 5 1 5 2 20, 5 4 20 0 140। এবার 35 1 35 ইজ টু এই 140কে যদি আমরা কাটাকুটি করি তাহলে কি পাবো, 35 দিয়ে কাটলে 35 দুগুণে 70, তার মানে 4, তাহলে 1:4, 35 গুণে 70, 70 দুগুণে 140, তাহলে 1:4 পাচ্ছি। তাহলে দামের ক্ষেত্রে পেলাম আমরা 1:4 অনুপাত, আর এখানে পরিমাণের ক্ষেত্রে চিনির সেটাও ছিল 1:4, তার মানে অনুপাত দুটি সমান। তাহলে এখানে লিখতে পারি অনুপাত দুটি সমান, তাই পদ চারটি সমানুপাতি, পদ চারটি হবে সমানুপাতি। তো এটি হলো আমাদের 3-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্নটি, অর্থাৎ 4-এর দাগের, যেখানে রয়েছে 4টি অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, তার সমাধানে, তাহলেই আমাদের এই পর্বটি সারা হয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, দেখে নাও কীভাবে আমরা এবার শূন্যস্থান পূরণ করি। দেখো 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নের বলেছে ফাঁকা ঘর পূরণ করি। 1-এর দাগেতে রয়েছে 4-এর 1-এ, এখানে আছে 5:7 সমানুপাতি রয়েছে কত না 25 ইজ টু একটি ফাঁকা ঘর রয়েছে। এই ফাঁকা ঘরটিতে আমাদের একটি সংখ্যা বসাতে হবে। তো আমরা এখানে কিভাবে এটা পূরণ করব, ফাঁকা ঘর এখানে রয়েছে, সেটা হচ্ছে চতুর্থ পদ। তাই চতুর্থ পদ সমান কি না, চতুর্থ পদ সমান হবে দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম পদ, দ্বিতীয় গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। তার মানে এখানে দ্বিতীয় পদ হলো 7
আর তৃতীয় পদ হলো 25, তার মানে 7 গুণ 25 বাই প্রথম পদ। প্রথম পদ এখানে আছে 5, তাহলে এখানে 5 লিখব। তাহলে কাটাকুটি করলে 5 আছে 25, 5 সাথে হবে 35। তার মানে এই শূন্য স্থানে বসবে আমাদের কত না 35। এখানে আমরা 35 লিখে দেব। অথবা এভাবেও আমরা যেতে পারি 5 5 25, এখানে 5 দিয়ে গুণ করলে তবে 25কে পাচ্ছি। ঠিক একই রকমভাবে এই 5টা দিয়েই এই 7কে যদি গুণ করি সেটা যেটা হবে সেটা এখানে বসতে পারে। তাহলে 5 7 35 এভাবেও কিন্তু বসাতে পারি। এবার 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগের প্রশ্নে বলছে রয়েছে 6:7 সমানুপাতি, ফাঁকা ঘর ইস্টু আছে 35। তাহলে 6:7 সমানুপাতি, এখানে আছে ফাঁকা ঘর ইস্টু কি রয়েছে না 35। তার মানে এখানে কোন পদটা নেই? তৃতীয় পদ নেই। তাহলে তৃতীয় পদ সমান কি হবে? তৃতীয় পদ সমান, আমরা সূত্রটা লিখছি না, বলে দিচ্ছি। সূত্রটা হলো কি না প্রথম পদ গুণ চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ, প্রথম পদ এখানে আছে 6 আর চতুর্থ পদ আছে 35, তাহলে 6 গুণ 35 আর দ্বিতীয় পদ এখানে রয়েছে 7, তাই 7 দিয়ে একে গুণফলকে ভাগ করব। তাহলে 7 5 হবে 35, মানে 5 6 হবে এখানে 30। তাহলে 30 হবে আমাদের তৃতীয় পদ 30। এবার ঠিক একই রকমভাবে আগের মতোই এই অঙ্কটির সমাধান করা যায়। তৃতীয়র সঙ্গে সম্পর্ক মূলত দ্বিতীয়র। তাহলে এই প্রথমের সঙ্গে যার সম্পর্ক ছিল, কার সঙ্গে সম্পর্ক ছিল না, অর্থাৎ 6-এর সঙ্গে কত গুণ করলে আমরা 35কে পাচ্ছি? এই 6-এর সঙ্গে আমাদের দেওয়া ছিল প্রথমটা চতুর্থটা, তাহলে দ্বিতীয়টা সঙ্গে তৃতীয়টা, এখানে আমরা এই 7-এর সঙ্গে 5 গুণ হয়েছে, এখানে 5 গুণ হয়েছে, গুণ 5, তাহলে এই 5-এর সঙ্গে এখন যদি 6 গুণ করি কত হবে? 30। তাহলে এভাবেও কিন্তু করা যাবে। এই গেল দ্বিতীয় প্রশ্ন। এবার তৃতীয় প্রশ্নের সমাধান দেখো, এখানে রয়েছে 21:28 সমানুপাতি 3 ফাঁকা ঘর রয়েছে এক্ষেত্রেও। তাহলে 21:28 সমানুপাতি 3 ফাঁকা ঘর। তাহলে এক্ষেত্রে আমাকে বার করতে হবে আবার সেই চতুর্থ পদ। চতুর্থ পদ সূত্র একটাই, অর্থাৎ দ্বিতীয়র সঙ্গে তৃতীয় গুণ করে প্রথম দিয়ে ভাগ করব। তাহলে দ্বিতীয় হলো 28 আর এটা হচ্ছে 3, তাহলে এখানে 28-এর সঙ্গে 3 গুণ এবং 21 ভাগ, তাহলে হবে চতুর্থ পদ সমান সমান এক্ষেত্রে 28 গুণ 3 বাই লিখবো আমরা 21, 3 7-এ হবে 21, 7 4-এ হবে 28, তাহলে এখানে পাবো আমরা 4। তাহলে লিখবো আমরা এটা কি না 4, এখানে পাচ্ছি আমরা 4। এটাই পেয়েছি, 2-এরটাতে পেয়েছি 30 আর 3-এরটায় পেলাম 4, তাহলে এখানে 4 বসলো। এবার যদি দেখো এখানে 3 7 21, এখানে 3-এর সঙ্গে 7 গুণ করলে, 3-এর সঙ্গে 7 গুণ করলে তবে হলো 21, এখানে আবার এখানে তার মানে গুণ ছিল 7। এবার এই সংখ্যাটাকে গুণ করে করে 3 7-এ 21 পেয়েছি। উল্টোভাবে বললে হবে কি, 21কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করি তাহলে হবে কি না এই 3, তাহলে 21 থেকে আমরা পেয়েছি 3 কিভাবে না 7 দিয়ে ভাগ করে। ঠিক সেরকমই 28কে যদি আমি এখন 7 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 28 না 7 4-এ 28, তাহলে 28কে 7 দিয়ে ভাগ করলে হবে 4, 4 7-এ 28 অর্থাৎ 4, এভাবেও আমরা পেতে পারি। এবার এই পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ 4-এর দাগের প্রশ্ন, সেখানে বলা রয়েছে 9:24, 9:24, এখানে সমানুপাতি আছে, এখানে শূন্য স্থান বা ফাঁকা ঘর ইজডু শেষে রয়েছে 8। তো এক্ষেত্রে আমাদের আবার সেই তৃতীয় পদ বার করতে হবে। এখানে তৃতীয় পদের সূত্র কি আছে? তৃতীয় পদের সূত্র আছে প্রথম গুণ চতুর্থ, তাকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ। তাহলে তৃতীয় পদ সমান সমান এক্ষেত্রে লিখবো আমরা 9 গুণ 8 বাই এখানে আছে 24 দিয়ে ভাগ করবো। তাহলে 8 3-এ হবে 24, 3 3-কে হবে 9 সমান সমান আমরা লিখবো 3। তাহলে এই 3 পাচ্ছি, এই শূন্য ঘরে 3 বসবে। তো 3টা কী করে পেতে পারি না, এখানে যদি দেখো এই 24 আর 8, তাহলে এখানে আমরা 8-কে 3 দিয়ে গুণ করলে 24 হবে, অথবা এই 24-কে যদি আমরা ভাগ করি 8 দিয়ে তাহলে কি পাবো না 24-কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 3, অর্থাৎ একে 3 দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ 24 3-এ
24কে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে পেয়েছি 8। ঠিক সেরকম 9কে আমরা এই 3 দিয়ে যদি ভাগ করতাম তাহলে কি হতো, 9কে ভাগ করলে 3 দিয়ে পেতাম আমরা 3। তো এই দুটোভাবেই তোমরা সমাধান করতে পারবে এই প্রশ্নগুলো, অর্থাৎ এই ফাঁকা ঘর পূরণ করার যে অর্থাৎ শূন্যস্থান পূরণের যে 4টি প্রশ্ন, তারও সমাধান আমাদের পর্বে আমরা তুলে ধরলাম। অর্থাৎ আমাদের আজকের পর্বের যে 35 পৃষ্ঠা থেকে আমরা এই সপ্তম শ্রেণীর গণিত প্রভার ক্লাসটি তুলে ধরলাম, সেটি হলো নিজে করি 3.1। তার অনুপাত দুটি সমান হলে কি, সমান না হলে কি, এবং কিভাবে তারা সমান হচ্ছে তা আমরা দেখালাম। আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আগামী দিনে আরও যেটুকু খামতি থাকবে তাও পূরণ হয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আগামী দিনের ভিডিওগুলো খুব সহজেই তোমরা হাতে পেয়ে যাবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে। নমস্কার।